স্বাধীন, বিশ্বাস কর, আমি তোকে অনেক অনেক ভালোবাসি। তোকে এত করে বলার পরও তুই কেন বুঝতে চাচ্ছিস না বলতো? তুই কি চাস আমি তোকে না পেয়ে মরে যাই? আরে আপু, মজা করো না তো। বিয়ের দিন কেউ এইভাবে মজা করে? হ্যাঁ, তুমি বলেছো, আমিও তো বলেছি আমিও তোমাকে ভালোবাসি নিজের বোনের মতো। বাট আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসি, বোঝার চেষ্টা কর তুই। তুই চাইলে এখনো এই বিয়ে আটকানো সম্ভব। আপু পাগলামি করো না তো, আজে বাজে কথা বলো না। আর একটু পরেই দুলাভাই চলে আসবে, তুমি এখনো রেডি হওনি। সবাই তো তোমাকে একটু পর দেখতে আসবে। নিকুচি করেছে তো দেখতে আসার। তোকে এত করে বলছি ভালোবাসি ভালোবাসি সেই ছোট্ট থেকে, কিন্তু তুই বুঝিস না কেন রে? আমি কি দেখতে খারাপ? আমি কি দেখতে হট না? আমি সেক্সি না? আমি অনেক লক্ষ্য করেছি তুই আমার বোনের সঙ্গে সব সময় গায়ে লেগে লেগে থাকিস। আমার একদমই ভালো লাগে না। তোকে এত করে বলি তারপরেও তুই আমার কথা বুঝিস না কেন? আরে আপু, কি করছো? এভাবে কলার ধরে কথা বলছো কেন? আর তুমি এত কাছেই বা আসছো কেন? কেউ দেখে ফেললে উল্টাপাল্টা ভাববে, প্লিজ ছেড়ে দাও। ভাবুক, উল্টাপাল্টা ভাবার জন্যই তো তোকে প্ল্যান করে এখানে ডেকে নিয়ে এসেছি। চুপ করে থাকবি, একটা কথা বলবি না। আমি যা করি শুধু দেখে যা তুই। সোজা আঙুলে তো আর ঘি উঠবে না, উঠবে না, আঙুলটা বাঁকাতেই হবে। মানে? স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে নেহা স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দেয়। স্বাধীন অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায়। নেহাকে তার কাছ থেকে যত করে সরাতে চায় ততই নেহা স্বাধীনের ঠোঁট কামড়ে দেয়। প্রায় 3 মিনিট পর নেহা ছেড়ে দেয় তাকে। দুজনেই হাঁপাতে লাগে। স্বাধীন বলে, আপু, এসবের মানে কি? তারপর নেহা স্বাধীনকে সরিয়ে দেয়। দরজার কাছে গিয়ে দরজা আটকে দেয়। স্বাধীনের কাছে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগে। স্বাধীন ততই পিছু সরতে লাগে আর নেহাকে বলতে লাগে, দেখো আপু, তুমি যা ভাবছো তা একদমই ঠিক না। প্লিজ আমাকে যেতে দাও। দেখো, বাবা মা আঙ্কেল আন্টি সবাই আমাকে অনেক ভালো জানে। এসব কিছু প্লিজ আমার সঙ্গে করো না, অনেক বদনাম হবে আমার। হলে হবে, তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুই বুঝিস নাই। এবার ঠেলা সামলা। কথাটা বলেই নেহা দৌড়ে স্বাধীনের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে আবার কিস করতে লাগে। স্বাধীন তাল সামলাতে না পেরে নেহাকে নিয়ে খাটে পড়ে যায়। নেহা অনবরত স্বাধীনকে কিস করে চলেছে। স্বাধীন কোনো রেসপন্স দিচ্ছে না। এটা দেখে নেহা স্বাধীনকে ছেড়ে দিয়ে বলে, আমি একটা মেয়ে হয়ে তোর সঙ্গে এসব করছি, আর তুই কোনো রেসপন্স করছিস না। দেখো আপু, এখন এসব করার মানেই হয় না। প্লিজ তুমি ছেড়ে দাও, আমাকে বাইরে যেতে দাও, অনেক কাজ আছে আমার। ভালো করে জানি কি কাজ। এই তো যাবি আমার বোনের কাছে, তারপর ওর গা ঘেঁষে ঘেঁষে থাকবি। সব সময় আমার এসব একদমই পছন্দ না, পছন্দ হয় না। এখনো সময় আছে, বল তুই আমাকে বিয়ে করবি? বিশ্বাস কর, আমি বাবা মা সবাইকে বুঝিয়ে বলবো। এখন কেন? 2 বছর কিংবা 1 মাস পরও যদি হয়, আমার অ্যান্সারটা না থাকবে, কারণ তোমাকে আমি সবসময় নিজের বোনের নজরে দেখেছি। থাক বাল, এসব ঠেলা সামলা। কথাটা বলেই নেহা স্বাধীনের ওপর উঠে দাঁড়ায়। তারপর নিজের শরীর থেকে জামা কাপড় ছিঁড়তে লাগে আর চিৎকার চেঁচামেচি করতে লাগে। স্বাধীন অবাক হয়ে যায়, উঠে নেহার মুখ চেপে ধরে। আরে আপু, কি করছো? তুমি চিৎকার করছো কেন? আর শরীরের পোশাক কিভাবে টেনে ছিঁড়ছো কেন? প্লিজ আপু। স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে নেহা তার হাতের নখ স্বাধীনের ঠোঁটের সঙ্গে স্পর্শ করতে লাগে আর বলতে লাগে, তোকে কতবার করে বলবো আপু বলবি না? আর এখন কোনো কথাই শুনবো না। অনেক সময় দিয়েছি তোকে, এখনো বলেছি বিয়ে করবি কি না। তুই না বলেছিস তোকে বিয়ে করে ছাড়বো? শুধু দেখে যা কি করি। কথাটা বলে নেহা স্বাধীনকে নিয়ে খাটের উপর পড়ে যায়। তারপর অনবরত চিৎকার করতে লাগে। এক পর্যায়ে দরজায় এসে কড়া নাড়ার শব্দ পায়। স্বাধীন নেহাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নেহা স্বাধীনকে চায় না, শক্ত করে জড়িয়ে ধরে। এক পর্যায়ে দরজা ভেঙে এক এক করে সবাই ঘরের ভেতর প্রবেশ করে। স্বাধীন ভ্যাবা চাকা খেয়ে যায়। নেহা দৌড়ে স্বাধীনের উপর থেকে উঠে স্বাধীনের মার কাছে গিয়ে পিছে দাঁড়িয়ে বলে, আন্টি দেখেন না, স্বাধীন আমাকে ধর্ষণ করতে চেয়েছিল, ও নাকি আমাকে ভালোবাসে। আমি বললাম আমি তোর বোনের মতো, আর আজ আমার বিয়ে। কিন্তু স্বাধীন বলল বিয়ে তো কি হয়েছে, তোকে করবো, তারপর না হয় তুই তোর স্বামীর কাছে যাবি। কথাটা বলে আবার অঝরে ন্যাকা কান্না করে। স্বাধীন অবাক হয়ে যায়, মাটির দিকে তাকিয়ে থাকে। এখন সবাই তাকে ভুল বুঝবে, কারণ একটা মেয়ের কথা সবাই বিশ্বাস করবে, কিন্তু ছেলের কথা কখনোই নয়। অন্যদিকে স্বাধীন মা নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারে না। নেহাকে তার ওড়না দিয়ে জড়িয়ে দেয়। তারপর স্বাধীনের কাছে এসে
গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতে লাগে। পায়ের থেকে স্যান্ডেল খুলে স্বাধীনকে মারতে লাগে। পুরো বিয়েবাড়ি যেন নিমিষেই থম খেয়ে যায়। সবাই নিহার রুমে ঢুকে পড়ে। স্বাধীনের আর তার মায়ের এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, তুমি বিশ্বাস করো নেহা আপু যা বলেছে সব মিথ্যা কথা। আমি কিছুই করিনি, উল্টো নেহা আপু আমার সঙ্গে। চুপ, একদম চুপ। একটা কথাও বলবি না তুই। তোকে জন্ম দিয়েই আমরা ভুল করেছি। তোর মতো ছেলেকে যদি জন্মের সময় মেরে ফেলতাম তাহলেই ভালো হতো। তখন আমরা তো আর জানতাম না তুই বড় হয়ে আমাদের মুখে এইভাবে চুনকালি মাখাবি। স্বাধীন অজরে তার মার পা জড়িয়ে ধরে কান্না করে, কিন্তু কিছুই বলে না। নেহার বাবা অবাক হয়ে যান, কারণ স্বাধীন কখনোই এরকম একটা কাজ করবে বুঝতেও পারেন নাই তারা। ঠিক তখনই নেহার ছোট বোন স্বাধীনকে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, শেষমেশ তুই আমার বোনের সঙ্গে এসব করলি। তোকে অনেক ভালো ভাবতাম, এখন আমার বোনকে বিয়ে করবে? প্রায় 1 ঘন্টা পর বিয়ে বাড়িতে শুনশান নীরবতা বিরাজ করছে। সবাই চলে গিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে যে এই বিয়েটা কখনোই হবার নয়। শুধুমাত্র স্বাধীনের মা বাবা, নেহার মা বাবা আর নেহার বোন আর দূরের কিছু আত্মীয় ছাড়া সবাই চলে গেছে। নেহার বাবার কপালে চিন্তার চাপ, কি করবে সে নিজেও জানে না। ঠিক তখনই স্বাধীনের বাবা গিয়ে নেহার বাবার হাত চেপে ধরে বলতে লাগে, বন্ধু, বিশ্বাস কর, আমার ছেলে যে এরকম একটা কাজ করবে কখনো ভাবতেও পারি নাই। আর আমি তো জানি না ও নেহা মামনিকে পছন্দ করে। যদি জানতাম তাহলে তো নেহা মামনির সঙ্গেই ওর বিয়ে দিতাম। কিছু মনে না করলে একটা কথা তোকে বলতাম। হ্যাঁ বল, বাট একটা কথা, আমার মেয়েকে চাইবি না, কারণ তোদের মতো ফ্যামিলিতে কখনো আমার মেয়েকে বিয়ে দেব না। বন্ধু, তুই কি বলছিস? দেখ, তুই তো ছোট থেকেই আমার বন্ধু, কখনো তোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। বিয়ের পর আমার স্ত্রী তোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি। আমার ছেলে ভুল করেছে, এটা স্বীকার করছি আমি। তার মানে এই না যে আমরা সবাই খারাপ। এমন কথা বলতে পারিস না তুই। হ্যাঁ, তোরা খারাপ না হলে তো আর তোদের ছেলে এরকম হতো না। আমার মেয়ের বিয়েটা এইভাবে ভেঙে দিল, সকলের সামনে আমার মুখে চুনকালি মাখাতে পারলো। বেরিয়ে যা তোরা, এক্ষুনি বেরিয়ে যা। স্বাধীনের বাবা আর মা অনেক লজ্জিত অনুভব করে, কিন্তু কি করবে, কিছুই করেনি। স্বাধীনকে তার বাবা গিয়ে মারতে লাগে লাঠি দিয়ে। নেয়া অবাক হয়ে যায়, সে চেয়েছিল কি আর হয়ে গেল কি। স্বাধীনের বাবা আর মা স্বাধীনকে টেনে হিঁচড়ে বাসা থেকে বের করে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই নেহা তার বাবার কাছে এসে ন্যাকা কান্না করতে করতে বলে, বাবা, ওদেরকে জেলে দিও না। স্বাধীন আমাকে নষ্ট করতে চেয়েছিল, সবাই এটাই জানে। আমার কখনো বিয়ে হবে না। আমার এই ধর্ষিত দেহকে ভোগ করবে ও ছাড়া। তুমি ওর সঙ্গেই আমার বিয়ে দিয়ে দাও। ওর সঙ্গেই আমাকে যদি বিয়ে না দিয়ে দাও তাহলে আমি সুইসাইড করব। সকলের সামনে মুখ দেখাতে না পারলে আর কি করব তখন? কি বলছিস মা এসব? তোকে ওর থেকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবো। তোর কিছুই হয়নি, আর মানুষের কথায় কান দিবি না। বাবা, ওকে আমাকে বিয়ে করতে হবে। অন্য কেউ কেন এই পাপের দেহ ভোগ করবে? স্বাধীন সব কথাই শুনছিল আর বাখারা হয়েছিল, কারণ নেহা যা চেয়েছে সব হয়েছে। এখন যা চাচ্ছে তাও হয়তো বা হবে, কিন্তু স্বাধীন কখনো মেনে নেবে না। এটা মনে মনে ওয়াদা করে মেন দরজা দিয়ে বাইর হতে যাবে। ঠিক তখনই পিছন থেকে নেহার বাবা বলে, হাসমত, এদিকে আয়, তোর প্রস্তাবে আমি রাজি। তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। ভাবিস না যে বাধ্য হয়ে আমার মেয়ে চেয়েছে তার জন্যই। তাছাড়া তোর ছেলের সঙ্গে কখনোই আমার মেয়েকে বিয়ে দিতাম না। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবি, আমাদের বন্ধুত্ব সম্পর্কটা এখানেই সমাপ্ত। তারপর স্বাধীনের মা বাবা স্বাধীনকে নিয়ে বসার রুমে আসে। তারপর সোফায় বসিয়ে দেয়। স্বাধীনের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে নেহা বলে, বাবা, তোমরাও ওকে এইভাবে না মারলেও পারতে। এখন এই অবস্থায় তো আর বিয়ে করা যাবে না। ওকে ফ্রেশ করে নিয়ে আসি আমি। দেখ, আমার মেয়েটার দিকে একবার দেখ। ওর বিয়ে ভেঙে গেছে এই জানোয়ারটার জন্য। এখনো আবার মারার কারণে আমাদের কথা বলছে, রক্ত লেগে আছে এর জন্য, আবার পরিষ্কার করতেও নিয়ে যেতে চাচ্ছে। আর তোরা ছেলে কিনা আমার নিষ্পাপ মেয়েটাকে। কথাটা শুনে স্বাধীন নীরবে একটা হাসি দেয়। তারপর নেহা স্বাধীনের কাছে এসে হাত ধরতে যাবে। নেহার হাত ঝাপটা দিয়ে সরিয়ে দেয়। এটা দেখে স্বাধীনের বাবা রেগে স্বাধীনের কাছে এসে আবার মারতে লাগে। নেহা স্বাধীনের বাবাকে সরিয়ে দেয়। তারপর নেহা জোর করে স্বাধীনকে ধরে রুমে নিয়ে যায়, দরজা লাগিয়ে দেয়। ওয়াশরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করে দিতে লাগে। এমন সময় স্বাধীন বলে, অনেক ভালো অভিনয় করতে পারো আপু তুমি। তুমি নাটক কিংবা সিনেমায় চান্স নিতে পারো, নিশ্চয়ই নায়িকা হয়ে যাবে।
আর এভাবে সবার সামনে আমাকে ছোট না করলেও পারতে। বিশ্বাস কর, আমি কখনোই ভাবতে পারিনি এইসব কিছু হবে। ভেবেছিলাম বাবা মা আসবে, আমাদের দুজনকে এই অবস্থায় দেখে আমাদের দুইজনকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু এইসব হবে কখনো ভাবতেও পারি নাই রে। তুই প্লিজ ক্ষমা করে দে আমাকে। ক্ষমা? তাও আবার আমি তোমাকে? অসম্ভব, কখনো এই জিনিসটা আমার কাছ থেকে চাইবে না তুমি। তুমি কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না। এখনো দেখি তোর জেদ কমেনি, আবার গিয়ে বলবো নাকি আমার সঙ্গে আবার উল্টাপাল্টা করতে নিয়েছিলি? কথাটা বলে নেহা মুচকি একটা হাসি দেয়। স্বাধীনের শরীর থেকে রক্ত পরিষ্কার করে শার্ট প্যান্ট এনে দেয়। তারপর স্বাধীন পোশাক পরে নেয়। নেহা এই অল্প সময়ের মধ্যেই বউ সেজে যায়। স্বাধীন ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই নেহা তার ডয়ের থেকে মলম বের করে স্বাধীনের কেটে যাওয়া জায়গাতে লাগিয়ে দিতে লাগে। অনেক ব্যথা লেগেছে বুঝি? নেহার কথা শুনে স্বাধীন বাঁকে একটা হাসি দেয়। একটু পর নেহার ছোট বোন দরজা কড়া নাড়তে লাগে। আপু ঠিক আছো তুমি? এত সময় লাগে ওই কুত্তার বাচ্চাকে পরিষ্কার করে দিতে? এই তো হয়ে গেছে, আমরা আসছি। তাড়াতাড়ি আসো নিচে, আবার সবাই চিন্তা করছে আবার তোমার উপর ঝাঁপিয়ে পড়লো নাকি কুত্তার বাচ্চা। ওকে তো আর কোনো বিশ্বাস নেই, হয়তো বা বিয়ের আগেও সব করে ফেলতে চায়, তোমাকে বিয়ে করতে চায় না। আরে যা যা তো, তুই এত কথা বলিস না, আমরা আসছি। স্বাধীন সব শুনে হাসতে লাগে। নেহা স্বাধীনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। স্বাধীনের হাসি দেখে একটু পর নেহা বলে, আচ্ছা, এইরকম হাসি দিয়ে আর কয়টা মেয়েকে তোর প্রতি কাবু করেছো? মানে হলো এই হাসি দিয়ে আর কয়টা মেয়েকে তুমি পাগল করেছো, কয়টা মেয়ের রাতের ঘুম কেড়ে নিয়েছো আমার মতো? নেহার কথা শুনে স্বাধীন বাঁকে একটা হাসি দিয়ে নেহাকে পাশ কাটিয়ে দরজা খুলে বাইরে চলে যায়। নিচে এসে দেখে সবাই অপেক্ষা করছে, সঙ্গে কাজী সাহেবও চলে এসেছে। স্বাধীন গিয়ে সোফায় বসে পড়ে। একটু পর নেহা এসে স্বাধীনের পাশে বসে পড়ে। সবার চোখের আড়ালে স্বাধীনের হাত শক্ত করে জড়িয়ে ধরে। স্বাধীন নেহার হাত ঝাপটা দিয়ে সরিয়ে দেয়। দেখতে দেখতে বিয়ের কার্যক্রম শুরু হয়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। স্বাধীনকে কবুল বলতে বলে স্বাধীন কবুল বলতে চায় না। ঠিক তখনই স্বাধীনের মা এসে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন ছলো ছলো চোখে তার মার দিকে তাকায়। এখন আবার কবুল বলতে গিয়ে এরকম ভঙ্গিমা করছিস কেন? তখন উল্টাপাল্টা কাজ করার সময় মনে ছিল না বিয়ে করতে হবে, এখন আবার এরকম করছিস কেন? কাজী সাহেব কবুল বলতে বলছে, কবুল বল। তাছাড়া তুই এই পাশ ওই পাশ করছিস কেন? স্বাধীনকে উদ্দেশ্য করে তার মা উঁচু গলায় কথাগুলো বলেন। স্বাধীন কবুল বলে দেয় একসঙ্গে। তারপর নেহাকে বলার সঙ্গে সঙ্গে নেহা জোরে জোরে কবুল বলে ফেলে। সবে অবাক হয়ে যায়, যেন এই বিয়েতে স্বাধীনের মত ছিল না, নেহার মত ছিল। নেহার বোন তার বোনকে এরকম এক্সাইটেড দেখে ভুরু কুচকে তাকায়। ভাবতে লাগে আদৌ কি স্বাধীন নাকি তার বোন এসব করেছে। বিয়ে পড়ানো শেষ হলে কাজী সাহেব স্বাধীন আর নেহার আগামী জীবনের শুভ কামনা করে মোনাজাত করে দেন। মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নেহার বাবা মা সেখান থেকে উঠে চলে যায়। তারপর নেহার কাছে তুই আমাদের মেয়ে, সব সময় আমাদের মেয়ে হয়ে থাকবি, আর কখনো এই কথা ভাববি না যে তোর স্বামী তার অধিকার পাবে আমাদের কাছ থেকে। হ্যাঁ, তোর যখন ইচ্ছা তখন আসবি এই বাসায় নির্দ্বিধায়, কিন্তু হ্যাঁ, তোর স্বামীকে নিয়ে যেন একদমই বাসায় আসিস না, তাহলে তাকে অপমানিত হয়ে চলে যেতে হবে। বাবা তুমি কি বলছো বলো? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। যে ছেলে আমার মুখে চুনকালি মাখাতে পারে তাকে আমি এক নজরও দেখতে চাই না। কথাটা বলে নেহার বাবা নেহাকে তার বুকে জড়িয়ে কপালে একটা চুমু খেয়ে স্বাধীনের দিকে এক নজর তাকিয়ে ওখান থেকে চলে যায়। তারপর স্বাধীনের বাবা মা নেহাকে নিয়ে বাইরে চলে আসে। স্বাধীন পিছু পিছু গাড়িতে উঠে বসতে স্বাধীনের বাবা গাড়ি স্টার্ট দিয়ে যেতে লাগে বাসার দিকে। স্বাধীনের পুরো শরীর ব্যথা করছে, ক্লান্ত লাগছে। এক পর্যায়ে নেহার কাঁধে মাথা রেখে অজ্ঞান হয়ে যায়। আচমকা স্বাধীনে এরকম দেখে নেহা চিৎকার করে বলে, আঙ্কেল গাড়ি দাঁড় করান, স্বাধীনের কি যেন হয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিছুই হয়নি ওর, সব অভিনয়। তুমি ভয় পেও না মা। আর যদি ও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, মারধর করে, তাহলে আমাকে বলো। হ্যাঁ, আর এই নাও পানি, ওর মুখে ছিটে দাও, ঠিক জ্ঞান ফিরে আসবে। তারপর স্বাধীনের বাবা গাড়ির ডিকিতে থাকা পানির বোতলটা নেহার দিকে এগিয়ে দেয়। নেহা পানির বোতলের মুখ খুলে স্বাধীনকে পানির ছিটা দিতে লাগে, কিন্তু স্বাধীনের জ্ঞান ফিরে আসে না। এইটা দেখে নেহা ভয় পেয়ে যায়। তারপর স্বাধীনের মাকে উদ্দেশ্য করে বলে, আন্টি আপনি একটু দেখেন,
এখনো তো জ্ঞান ফিরে আসছে না। কি করব, কি হয়েছে দেখেন তো একটু। কিছুই হয়নি ওর, তুমি চিন্তা করো না, ঠিক জ্ঞান ফিরে আসবে। আর যে ছেলে তোমার মান সম্মান নিয়ে খেলেছে, তাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমার। নেহা অবাক হয়ে যায় স্বাধীনের মা বাবার এরকম কথা শুনে। মনে মনে ভাবতে লাগে, কি এমন করলাম আমি যার কারণে স্বাধীন তাদের অবহেলার পাত্র হচ্ছে? যেখানে এক নজর স্বাধীনকে না দেখলে আঙ্কেল আন্টি পুরো বাসা মাথায় করে ফেলতো, আজ সেই ছেলে অজ্ঞান হয়ে রয়েছে। বাবা মার কোনো খেয়ালই করছে না। নেহা কথাগুলো ভেবে নিজেই নিজেকে ধিক্কার দিতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। একটু পর বাসে চলে আসে। গাড়িটা পার্কিং লটে রেখে স্বাধীনের মা বাবা চলে যায়। নেহা অবাক হয়ে যায়, কিন্তু স্বাধীনের এখনও জ্ঞান ফিরে আসে না। কি করবে সে কিছুই বুঝতে পারে না। সে তো আর স্বাধীনকে কোলে করে বাসায় নিয়ে যেতে পারবে না। তখনই নেহার মাথায় একটা বুদ্ধি আসে। স্বাধীনকে তার কাঁধের ওপর থেকে মাথা সরিয়ে সিটের উপর রেখে গাড়ি থেকে বের হয়ে নেয়। দারোয়ানকে ডাকতে লাগে। একটু পর দারোয়ান নেহার কাছে আসতেই বলে, আফামনি আপনি আর বউ সেজে এত রাতে এখানে? নেহা দারোয়ানের প্রশ্নের উত্তরে কি বলবে বুঝতে পারে না। আমতা আমতা করে বলে, না মানে আঙ্কেল, আপনাদের ছোট সাহেবের সঙ্গে আমার বিয়ে হয়েছে। কি? ছোট সাহেব, স্যার, ম্যাডাম সবাই তো গেল আপনার বিয়ে খাওয়ার জন্য, আর আপনাকে বিয়ে করে নিয়ে আসলো মানে? আর কেমনে কি? কিছুই তো বুঝতে পারতেছি না। অন্য আরেকদিন সব বুঝিয়ে বলবো। আঙ্কেল এখন একটু সাহায্য করুন, আপনাদের ছোট সাহেব অজ্ঞান হয়ে গিয়েছে, ওকে একটু রুমে দিয়ে আসেন তো। কি বলেন ম্যাম? ছোট সাহেব অজ্ঞান হয়ে গেছে মানে? আমি তো ছোট থেকে শুনে আসছি বউ বিয়ে করে বাড়ি থেকে আসতে আসতে রাস্তায় কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়, কিন্তু আজ প্রথম শুনছি যে ছেলে বিয়ে করে বাড়িতে আসতে আসতে অজ্ঞান হয়ে গিয়েছে। দারোয়ান কথাটা বলতে বলতে স্বাধীনকে গাড়ি থেকে বের করে কোলে করে রুমে নিয়ে যায়। নেহা পিছু পিছু স্বাধীনের রুমে ঢুকে যায়। দারোয়ান যে রুম থেকে বের হয়ে আসতে যাবে অমনি নেহা তার ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে দারোয়ানের দিকে এগিয়ে দিয়ে বলে, আঙ্কেল এই নেন কিছু মিষ্টি কিনে বাসায় নিয়ে গিয়ে সবার সঙ্গে ভাগ করে খাবেন। ঠিক আছে মা, আর দোয়া করি তোমাদের বিয়ে যেইভাবেই হোক সুখে শান্তিতে সংসার করো। কথাটা বলে দারোয়ান স্বাধীনের রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে নেহা দরজা লাগিয়ে দেয়। খাটের উপরে সে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ধ্যাৎ, এত ভারী পোশাক পরে কিভাবে মানুষে বিয়ে করে আল্লাহই জানে। আমার তো অল্প কিছুক্ষণ পরে থাকতেই বিরক্ত অনুভব করছে। খুলে ফেলতে হবে সব। যেই ভাবা সেই কাজ। নেহা তার লাগেজ ব্যাগ থেকে জামা কাপড় বের করে রুমের মধ্যে চেঞ্জ করতে লাগে। অন্যদিকে স্বাধীনের জ্ঞান ফিরতে মিটমিট করে তাকায়। সামনে দেখে নেহা ড্রেস চেঞ্জ করছে। অবাক হয়ে যায়, আবার চোখ বন্ধ করে ফেলে। নেহার পোশাক চেঞ্জ করা হলে খাটের উপর বসে স্বাধীনের পাশে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে আর বলতে লাগে, পিচ্চি, তুই কেন বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? সেই ছোট থেকেই কতবার তোকে বলেছি, বারবার শুধু বলেছিস আমি তোর আপু, তোর সঙ্গে অভিনয় করছি, কিন্তু তোকে তো ছোট থেকেই অনেক ভালোবাসি। আমি আর তোকে আপন করে পাওয়ার এর থেকে ভালো আর কোনো উপায় ছিল না, তাই এই পন্থা অবলম্বন করেছি। কথাটা বলেই নেহা স্বাধীনের কপালে আলতো করে একটা কিস করে। স্বাধীন কেঁপে ওঠে। নেহা অবাক হয়ে যায়। তারপর খাট থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে স্বাধীন ভাবতে লাগে, তার মানে সত্যিই কি আমাকে নেহা আপু ভালোবাসে? আমি তাকে সব সময় বলে গিয়েছি আপু হও, আর আমাদের সম্পর্কটা কখনো এক হবার নয়। নাকি সব কিছু তার অভিনয়? আমার জ্ঞান ফিরে আসা দেখে ফেলেছে সে। কথাটা ভাবতে ভাবতে স্বাধীন শোয়া থেকে উঠে বসে। তারপর তার পোশাক পরিবর্তন করে ফেলে। একটা ট্রাউজার আর একটা টি শার্ট পরে নেয় আর নেহার বাইরে আসার অপেক্ষা করতে লাগে। নেহা ওয়াশরুম থেকে বাইর হয়ে স্বাধীনকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আজব তো, আমার রুম, আমার ইচ্ছা যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে থাকবো। আপনার থেকে পারমিশন নিতে হবে নাকি? নাকি পারমিশন না নিলে আবার চিৎকার করে সবাইকে একত্রে করে বলবেন আমি আপনার সঙ্গে আবার হতে চেয়েছি? দেখো তুমি কি। নেহাকে আর কোনো কথা বলতে না দিয়ে স্বাধীন পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। দরজা লাগিয়ে গোসল করে নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। দেখে নেহা তার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি কেন? ঘুমাবো কি করে, এখন অবধিও বাসর করা হলো না। বাসর, এই কথাটা আপনার মাথা থেকে মুছে ফেলেন, কারণ কখনো
জোর করে হলেও আমার কাছ থেকে এই অধিকার পাবেন না আপনি। আপনার জন্য যতটুকু সম্মান ভালোবাসা ছিল তাও আজকে চিরতরে হারিয়ে গিয়েছে। আর হ্যাঁ, একটা কথা, আমাকে আমার পরিবারের কাছে থেকে অনেক দূরে সরিয়ে ফেলেছেন। প্লিজ আপনি আর নতুন করে কোনো নাটক তৈরি করবেন না। আর যদি আপনার অধিকার লাগে তাহলে অন্য কোনো ছেলের কাছে যাবেন, আমি কিছুই বলবো না আপনাকে। স্বাধীনের কথাগুলো শুনে নেহা নিস্তব্ধ হয়ে যায়। কখনো ভাবতে পারেনি স্বাধীনের কাছ থেকে এরকম কথা শুনবে। তারপর স্বাধীন খাটে গিয়ে ও পাশে ফিরে ঘুমিয়ে পড়ে। মধ্যে কোলবালিশ রেখে লাইট অফ করে দিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দেয়। নেহা অজরে কান্না করতে লাগে। স্বাধীন দেখেও না দেখার ভান করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙে, চোখের উপর আলো লাগায়, মিটমিট করে তাকিয়ে দেখে নেহা কালকে রাতের মতো এখনও বসে আছে। স্বাধীন অবাক হয়ে যায়, লাফ দিয়ে বসে পড়ে। কি ব্যাপার, আপনি এখনো জেগে আছেন? রাতে ঘুমাননি? না। পাগল নাকি আপনি? একবার নিজের দিকে তাকিয়ে দেখেছেন? এক রাত জেগে চোখের নিচে কালি পড়ে গেছে, দুই চোখ লাল হয়ে আছে। আপনি কি চান আপনার কারণে আমি আবার মা বাবার কাছ থেকে বকা শুনি? না, চাই না। তাহলে ঘুমাননি কেন? আর এসবের মানে কি? প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে বাসর করা নিয়ে। আমারও স্বপ্ন আছে, যেইভাবেই হোক আমাদের বিয়ে হয়েছে, আর আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। হ্যাঁ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে বিয়ে করেছি, এটা ঠিক, কিন্তু বিয়ে তো করেছি। তোমার কাছ থেকে অধিকারটা আশা করি, এটা স্বাভাবিক। কিন্তু তুমি তো আমাকে আগেই বলে দিয়েছো কখনো তোমার কাছ থেকে আমি অধিকার পাবো না। তাই রাত জেগে কাটিয়ে দিতে হবে? ন্যাকা কোথাকার, সরেন তো এখন। কথাটা বলে নেহাকে পাশ কাটিয়ে স্বাধীন ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে আসে। তারপর কফি খাওয়ার জন্য কিচেন রুমে যায়। দেখে তার মা কফি বানাচ্ছে, তাই সোফায় গিয়ে বসে থাকে। স্বাধীন বসার সঙ্গে সঙ্গে তার বাবা উঠে যায়। প্রত্যেক দিন স্বাধীন উঠে বসার রুমে বসতেই তার বাবা স্বাধীনের সঙ্গে কথা বলতো। আর আজকে ভিন্ন, বসে অপেক্ষা করতে লাগে কফির জন্য। কিন্তু স্বাধীনের মা কফি বানিয়ে রুমে চলে যায়। স্বাধীন অবাক হয়ে যায়, কারণ তার মা প্রত্যেক দিন কফি বানিয়ে দেয়। স্বাধীন কিচেন রুমে চলে যায় কফি বানানোর জন্য। এর আগে কখনো বানানো হয়নি, অবশ্য ইউটিউব দেখে দেখে কফি বানানো শিখে। তারপর কি যেন করে গরম পানি করতে পাতিলে দেয়। পানি গরম হলে গ্লাসে ঢালতে যাবে, হাতে ছ্যাঁকা খায়, সঙ্গে সঙ্গে ফেলে দেয়, আর তা পায়ে এসে পড়ে। স্বাধীন চিৎকার করতে লাগে। তখনই নেহা নিচে নামে। চিৎকার শুনে কিচেন রুমে দৌড়ে আসে। স্বাধীনের এই অবস্থা দেখে নেহা তার শাড়ির আঁচল দিয়ে স্বাধীনের পা থেকে গরম পানি মুছতে লাগে, হাত থেকে গরম পানি মুছে দিতে লাগে। দৌড়ে ফ্রিজ থেকে বরফ বের করে স্বাধীনের হাতে পায়ে দিতে লাগে। স্বাধীন অবাক হয়ে নেহার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। স্বাধীনকে তাকিয়ে থাকতে দেখে নেহা চোখ বাঁকিয়ে বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন তুমি? না মানে এই ভাবছি যে যে মেয়ে আগামীকাল বাবা মার হাতে মায়ের খাইয়ে নাক মুখ দিয়ে রক্ত বের করে সেই ন্যাকা কান্না করলো, আর আজকে কিনা সেই মেয়ে আমার হাতে পায়ে গরম পানি লাগায়, ছটফট করে বরফ লাগিয়ে দিচ্ছে। অনেকটা অবাক হচ্ছি। ভুলে যেও না, এখন আমি তোমার বউ। তোমার সুখে দুঃখে প্রতিনিয়ত তোমার পাশে পাবে আমাকে। হয়েছে, আর ন্যাকামি করতে হবে না, সরেন এখন, ছাড়েন। কথাটা বলে স্বাধীন নেহার হাত থেকে তার পা সরাতে লাগে ঝাপটা দিয়ে। তখনই স্বাধীন মা কিচেন রুমে প্রবেশ করে। স্বাধীনের পা নেহা ধরে রেখেছে। এটা দেখে স্বাধীন মা উল্টাপাল্টা ধারণা করে। তারপর স্বাধীনের মা নেহার কাছে এসে নেহাকে উঠিয়ে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, সবার সামনে আমাদের মুখে চুনকালি মাখিয়ে তোর এখনো হয়নি, এখন আবার ঘরের বউকে কিভাবে অবহেলা করছিস? কি এমন করেছে? কফি বানাতে গিয়ে ফেলে দিয়েছে। তোর বাবার টাকায় কেনা কফি তোর টাকায় নাকি যে তুই ওকে মেরেছিস আর পা ধরিয়ে মাপ চাওয়াচ্ছিস? স্বাধীন আর নেহা দুজনেই অবাক হয়ে যায়। তারপর স্বাধীন তার মায়ের দিকে চলো চলো চোখ নিয়ে তাকিয়ে বলে, মা কি বলছো? তুমিও তো নিজের ইচ্ছায় আমাকে। হয়েছে হয়েছে, এখন আর তোকে ভালো সাজতে হবে না। আর মা, তুমি রাতে ঘুমোওনি বুঝি? আর নাকি এই জানোয়ারের বাচ্চা তোমাকে ঘুমোতে দেয়নি? চোখ দুটো লাল হয়ে আছে, চোখের নিচ দিয়ে কালি পড়ে আছে। তারপর স্বাধীনের মা নেহাকে নিয়ে কিচেন রুম থেকে বের হয়ে যায়। বসার রুমে বসে কথা বলতে লাগে। অন্যদিকে স্বাধীন রেগে যায়। প্রতিনিয়ত তাকে ভুল বুঝছে তার বাবা মা। যেখানে গায়ে তো হাত তোলা দূরে থাক, হাতের এক অংশ কেটে রক্ত বের হলে দুজনে ছটফট শুরু করত। আর তারাই কিনা আজকে এভাবে অবহেলা আর অপমান করছে।
স্বাধীনের অনেক খারাপ লাগে, রাগ হতে লাগে। কিচেন রুম থেকে বের হয়ে যায়। তারপর রুমে গিয়ে শুয়ে থেকে মোবাইল দেখছিল। অন্যদিকে নেহা। আঙ্কেল আন্টি তখন ওইখানে স্বাধীনকে ভুল ভেবেছেন। আসলে ও কফি বানাতে গিয়েছিল, হাতে গরম পানির ভাপ লাগায় হাত থেকে পাতিলটা পড়ে যায়। এতে ওর হাত সহ পায়ে গরম পানি লাগে, তাই আমি বরফ লাগিয়ে দিয়েছিলাম। হয়েছে মা, হয়েছে। তোমাকে আর ওকে ভয় পেয়ে থাকতে হবে না। যখন যা করে ওই জানোয়ারের বাচ্চাটা আমাদের কাছে এসে বলবে। এমনিতেও তোমার বাবার কাছে আমরা লজ্জিত হয়ে আছি। কি মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো সেটাও ভাবতে পারছি না মা। আবার তুমি তোমার বাবাকে এসব কথা বলো না প্লিজ। আরে আন্টি কি বলছেন? এসব কিছুই তো হয়নি। আর আমি বাবাকে কি বলবো? কেন মা, আমাকে আপন করে নিতে পারোনি এখনো? আন্টি বলে ডাকছো, আর আন্টি ডাকবে না, মা বলে ডাকবে কেমন? ঠিক আছে আন্টি। ও সরি মা। একটু পর স্বাধীনের বাবা ও নিচে আসে। তারপর নেহা, স্বাধীনের বাবা মা তিনজনে মিলে আড্ডা দিতে লাগে। সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীন নিচে আসে খাবার খাওয়ার জন্য। দেখে নেহাকে নিয়ে তার বাবা মা খাবার খাচ্ছে। অন্যান্য দিনে স্বাধীনকে ছাড়া তার বাবা মা খাবার টেবিলে বসতো না, আর আজকে কিনা তারা খবরই নিচ্ছে না। স্বাধীন আনন্দিত হয়ে টেবিলের বসে পড়ে খাবার খাওয়ার জন্য। ভাত বেড়ে খেতে যাবে এমন সময় স্বাধীনের বাবা মা দুজনেই হাত ধুয়ে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। স্বাধীনে অনেক খারাপ লাগতে লাগে। স্বাধীন না খেয়ে হাত ধুয়ে উঠে যেতে যাবে এমন সময় নেহা স্বাধীনের হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ তুমি? খাবারে এভাবে হাত ধুয়ে এক লোকমাও তো তুমি খাওনি এখনো। ক্ষুধা নেই, আপনি খাবার খান। ক্ষুধা নেই মানে বললেই হলো? কালকে রাত থেকে তুমি না খেয়ে আছো আর বলছো ক্ষুধা নেই? এদিকে আসো, আমি তোমাকে খাইয়ে দিই। স্বাধীন রাগ দেখাতে লাগে। হঠাৎ স্বাধীনের নজর যায় তার বাবা মার দিকে। দেখে তার বাবা মা তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীন বুঝতে পারে এখন যদিও নেহার সঙ্গে রাগ দেখায়, তার কপালে নির্ঘাত শনি আছে, তাই খাবার খেতে লাগে। নেহা খাইয়ে দিতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে নেহা স্বাধীন দুজনেই বসার রুমে সোফাতে এসে বসতে স্বাধীনের বাবা বলতে লাগে, শোনো, এই পৃথিবীতে আমার আর কোনো ছেলে নেই, তো আমি চাই না অন্যের ছেলেকে বাসায় বসে বসে খাইয়ে পড়িয়ে মানুষ করতে। ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিতে চাই না। তার নিজ ইচ্ছা মতো যেন বাসা থেকে চলে যায়, এটাই ভালো হবে। কি বলছো তুমি এসব? ও কোথায় যাবে? কোথায় যাবে, কি করবে, কোথায় থাকবে, কি খাবে, এটা আমি জানতে চাই না। আমার মুখে চুনকালি মাখানোর আগে ও ভাবতে পারছিল না এসবের কথা। যাক সেসব কথা আর বলতে চাই না, তুমি বুঝিয়ে বইলো। আর তোমার যদি ইচ্ছা হয় ছেলের সঙ্গে চলে যেও। স্বাধীন ভেবেছিল তার বাবা মা অভিমান করে আছে, কিছুদিন পর ভেঙে যাবে, কিন্তু বুকে আঘাত দিয়ে এভাবে কথা বলবে স্বাধীন ভাবতেও পারেনি। অন্যদিকে স্বাধীনের মা স্বাধীনের বাবার কথা শুনে অবাক হয়ে যায়। কি করবে সে নিজেও জানে না। স্বাধীনের মাও ভেবেছিল ছেলে অন্যায় করেছে, কিছুদিন পর সব কিছু মেনে নেবে, কিন্তু স্বাধীনের বাবা এভাবে কথা বলবে ভাবতেও পারেনি। স্বাধীন চলো চলো চোখ নিয়ে নেহার দিকে তাকিয়ে ওঠে। তার ব্যাগে জামা কাপড় গুছিয়ে রাখতে লাগে। এটা দেখে স্বাধীন বলে, অযথা নিজের জীবনটা আর আমার জীবনটা নষ্ট করলেন। আপনি চলে যান আপনার বাবার বাড়িতে, সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। কি ডিভোর্স দিবি মানে? ডিভোর্স নেওয়ার জন্য কি তোকে এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করেছি নাকি আমি? নেহা ডেকে স্বাধীনের শার্টের কলার চেপে ধরে কথাগুলো বলে। স্বাধীন ভয় পেয়ে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডিভোর্স দেব না, এখন তো খুশি? হ্যাঁ, বাট কোথায় যাবে এখন তুমি? কোথায় আর যাব? শুনুনি বাবা কি বলেছে, আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে, তাই বের হয়ে যাচ্ছি। কোথায় যাব কি করব জানি না। তাহলে আমি আপনি কোথায় যাবেন আপনি জানেন, আমি কি করে জানবো? আজব তো। আমি কোথাও যাব মানে? তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। শোনোনি কাজী সাহেব কি বলেছে? মৃত্যুর আগ পর্যন্ত দুজনের হাত যেন না ছোটে। দেখুন আপু, এমনিতে অনেক টেনশনের মধ্যে আছি, তার উপর আপনি এই আজগুবি কথা বলবেন না তো। আপনি আপনার পথ দেখেন, আমি আমার পথ, যা হয়েছে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখেন। স্বাধীনের কথাগুলো শুনে নেহার অনেক রাগ হতে লাগে।
স্বাধীনের কলার চেপে ধরে খাটে নিয়ে গিয়ে ফেলে দিয়ে স্বাধীনের বুকের উপর উঠে বসে। তারপর নেহা স্বাধীনের বুকের শার্টের বোতাম খুলে এক এক করে কিস করতে লাগে। নেহার প্রত্যেকটা স্পর্শে স্বাধীন কেঁপে উঠতে লাগে, অনেক রাগ হতে লাগে। যখন নেহা তার গলায় কিস করতে লাগে নিজেকে আর সামলাতে পারে না, নেহাকে সরিয়ে দিয়ে খাট থেকে উঠতে যাবে। আবার নেহা স্বাধীনের হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে স্বাধীনের কানে কানে বলতে লাগে, কি কাপুরুষ নাকি একটা মেয়ে তোকে বারবার কাছে টেনে আনে আর তুই তাকে ইগনোর করিস? কথাটা বলে নেহা একটা বাঁকা হাসি দিয়ে স্বাধীনের ঠোঁট দখল করে নেয়। স্বাধীনের অনেক রাগ হতে লাগে, তাই নেহার পিছনে হাত দিয়ে অনবরত নেহাকে কিস করতে লাগে। নেহা ভয় পেয়ে যায় স্বাধীনের এমন ব্যবহার থেকে। তারপর স্বাধীন নেহাকে তার উপর থেকে সরিয়ে নেহার বুকের উপরে উঠে বসে স্বাধীন নেহার ঠোঁট ছেড়ে দিয়ে নেহার শাড়ির কুচি এক এক করে খুলতে লাগে আর অনবরত পেটে কিস করতে লাগে। স্বাধীনের প্রত্যেকটা স্পর্শে নেহা কেঁপে উঠতে লাগে। নেহা তার নাভির সঙ্গে স্বাধীনের মাথা শক্ত করে চেপে ধরে। স্বাধীন বাঁকা একটা হাসি দিয়ে নেহাকে আদর করতে লাগে। সেভাবে অনেকটা সময় পার হয়ে যায়, দুজন ঘেমে একাকার। স্বাধীনের আদর করা শেষ হলে নেহার উপরে শুয়ে পড়ে। নেহা স্বাধীনের মাথার চুলগুলো নিয়ে খেলা করছিল। স্বাধীনের ধ্যান ভাঙতে নেহার উপর থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। নেহা অবাক হয়ে স্বাধীনকে বলে, কি হয়েছে, এভাবে উঠে দাঁড়িয়ে পড়লে কেন? আপু কেন আমাকে আপনি জোর করলেন কেন? আমি তো আপনাকে ভালোবাসি না আর কখনো ভালোবাসতেও পারবো না। আজ যেভাবে কাছে টেনে নিয়েছি ধীরে ধীরে তোমাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে আসবো, দেখো। তারপর স্বাধীন ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাহিরে বের হয়ে খাটের উপর বসে চিন্তা করতে লাগে। নেহা গোসল করে বের হয়ে স্বাধীনকে চিন্তা করতে দেখে বলে, কি হয়েছে তোমার? কি চিন্তা করছো এভাবে? আচ্ছা তুমি বলতে পারো আমাকে নিয়ে তুমি কি খুশি নও? তুমি কি চাও তোমার কাছ থেকে আমি দূরে সরে যাই? যদি সব বলতে পারো আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব, কখনো তোমার কাছে আসার চেষ্টা করব না। না আপু, আসলে বাবা কি বললো শুনেন নাই? আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছে। কোথায় যাব কি করব কিছুই তো জানি না। এখন অবধি বাবার টাকার উপরে নির্ভর করে চলি। ও আচ্ছা এই ব্যাপার, চিন্তা করতে হবে না। আঙ্কেল অনেক রেগে আছে তোমার উপরে, তাই রেগে এইসব কথা বলেছে। যতদিন রাগ না ভাঙে ততদিন তুমি আমার বাসাতে গিয়ে থাকো। না, কখনোই না। আপনার বাবা বলেছে আমি যেন আপনার বাসায় না যাই। আপনাকে যেতে বলেছে বাট আমাকে না। তো আমি বলি কি আপনি আপনার বাসায় চলে যান, আমি আমার একটা না একটা ব্যবস্থা করতে পারবো। কি বললে? একদমই না। বিয়ে যখন করেছি তোমার পাশে সারা জীবন থাকবো, কখনো ছেড়ে যাব না। তুমি যদি রাস্তায় থাকো আমিও রাস্তায় থাকবো। নেহার কথা শুনে স্বাধীন হাসতে লাগে। দেখতে দেখতে বেলা দুপুর হয়ে যায়। স্বাধীন লাগেজ নিয়ে বাহিরে বের হয়ে আসে। অল্প কিছু জমানো টাকা আছে। ভালো করে জানে এই টাকা দিয়ে একটা মানুষ ঢাকা শহরে ভালোভাবে চলতে পারবে না। ঠিক তখনই পিছনের দিকে তাকিয়ে দেখে স্বাধীন নেহা আসছে। স্বাধীনে অনেক রাগ হতে লাগে, কিন্তু ধর্মীয় অনুযায়ী তো সে তার স্ত্রী। যেখানে সে যাবে তার সঙ্গে যাবে, এটা তো তার অধিকার। তাই কিছু আর বলে না। গেটের সামনে এসে দেখে গেটের দারোয়ান বসে আছে। স্বাধীন তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, আঙ্কেল একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ বাবা বলো, কি হেল্প করতে হবে? যদি সামর্থ্য থাকে অবশ্যই করব। আঙ্কেল বেশি কিছু না, আমাকে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে দেবেন আর একটা চাকরি জোগাড় করে দিবেন। এটা তো পারবেন নাকি? হ্যাঁ। স্বাধীনের কথা শুনে দারোয়ান হাসতে লাগে। স্বাধীন ভুরকুচকে তাকায়। দারোয়ান বলে, বাবা কি বলো তুমি? তোমাদের এত বড় বাড়ি, আলিশান, তোমার কোম্পানিতে হাজার হাজার লোক চাকরি করে, আর তুমি কিনা বলছো একটা ফ্ল্যাট জোগাড় করে দিতে আর একটা চাকরি? হ্যাঁ আঙ্কেল, সিরিয়াস, আমি যোগ করছি না। যদি পারেন তাহলে বলেন, না হলে দরকার নেই। কি বলছো বাবা, সত্যি? হ্যাঁ আঙ্কেল। দেখো বাবা, চাকরি তো তোমাকে নিয়ে দিতে পারবো না, বাট আমার চেনা পরিচিত অনেকগুলো ফ্ল্যাটের মালিক আছে, ওনাদের সঙ্গে কথা বলে তোমাকে একটা না একটা জোগাড় করে দিতে পারবো। তারপর দারোয়ান ফোন করে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেয়। স্বাধীন অ্যাড্রেস নিয়ে রিক্সা নিয়ে সোজা চলে যায়। তার কাছে ফ্ল্যাটগুলো দেখতে লাগে। স্বাধীনের অনেক পছন্দ হয়। তারপর অ্যাডভান্স কিছু টাকা দিতেই দারোয়ান চলে যায়। নেহা গিয়ে দরজা লাগিয়ে রুমে এসে দেখে স্বাধীন খাটের উপর শুয়ে থেকে কি যেন চিন্তা করছে।
নেহা দুষ্টামি করে স্বাধীনের ওপর গিয়ে শুয়ে পড়ে। স্বাধীনের বুকে মাথা রেখে স্বাধীনকে জড়িয়ে ধরে বলে, ডিয়ার হাজবেন্ড, কি ভাবছেন এইভাবে? ভাবছি কাছে যা জমানো টাকা আছে ওই টাকা দিয়ে মাত্র 15-20 দিন চলে যাবে, তারপর কি করব কিছুই বুঝতে পারছি না। আরে টাকা নিয়ে ভেবো না তো, আমার কাছে আছে। আমি আপনার কাছ থেকে টাকা নিতে যাব কেন? উল্টো আপনি আমার কাছ থেকে টাকা নেবেন। এইভাবে কথা বলছো কেন তুমি? আমার টাকা মানে তোমার টাকা, তোমার টাকা মানে আমার টাকা। তারপর নেহা স্বাধীন দুজনে তর্কাতর্কি করতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। নেহা হাঁপিয়ে স্বাধীনকে আবার জড়িয়ে ধরে স্বাধীন মুচকি একটা হাসি দিয়ে নেহাকে শক্ত করে নিজের বুকে আঁকড়ে ধরে। কেন জানি এই অল্প কিছু সময়ের মধ্যে নেহার প্রতি এক অন্যরকম ভালো লাগা কাজ করে তার। তারপর স্বাধীন তার উপর থেকে নেহাকে ছাড়ি বাসা থেকে বের হয়ে যায়। প্রয়োজনীয় কিছু আসবাবপত্র আর বাজার করে বাসায় ফিরে তারপর নেহা রান্না করে। আরও 5 দিন কেটে যায়। স্বাধীনের সামনে এইচএসসি এক্সাম, তার জন্য কলেজে যেতে হবে। স্বাধীন ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হচ্ছিল। এমন সময় নেহা রুমে প্রবেশ করে বলে, এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? দেখি যাই কলেজে আরও 2-1টা এরকম সিনিয়র মেয়ে পটানো চাই নাকি। ভাবতাম তারা অনেক খারাপ হয়, বাট আমার সব ধারণা ভুল। সিনিয়র মেয়ে ওয়ান অফ দ্য বেস্ট লাইফ পার্টনার। কি মেয়ে পটাতে যাবে মানে? কথাটা বলেই নেহা স্বাধীনকে তার হাতে থাকা ঝাড়ু দিয়ে মারতে লাগে। স্বাধীন নেহার হাত থেকে ঝাড়ু সরিয়ে নেহাকে পিছন থেকে জড়িয়ে ধরে। একটা এরকম রোমান্টিক আর সেক্সি বউ থাকতে আমি কেন অন্য মেয়েদের দিকে তাকাবো বলো তো? এমনিতেই তোমাকে একটু রাগানোর জন্য কথাটা বললাম, কিছু মনে করো না। হ্যাঁ, তাহলে এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? সামনে তো এক্সাম, তাই কলেজে তো যেতে হবে। কলেজে যাবে, হ্যাঁ ঠিক আছে, বাট কেউ তো দেখে মনে করবে না তুমি কলেজে যাচ্ছ। মনে হচ্ছে আরো 3-4টা মেয়ে পটাতে যাচ্ছ তুমি। ঘরে চাঁদ থাকতে কেন আমি বাহিরে পূর্ণিমার দিকে নজর দেব বলো? কি বললি তুই? দাঁড়া দাঁড়া। কথাটা বলেই নেহা ঝাঁটা নিয়ে স্বাধীনের পিছু করতে লাগে। স্বাধীন দরজার কাছে এসে দরজা খুলে বের হয়ে নেহাকে 2টা ফ্লাইং কিস দিয়ে কলেজের উদ্দেশ্যে চলে যায়। নিচে এসে রিক্সার জন্য দাঁড়াতেই একটু পর রিক্সা চলে আসে। তারপর কলেজে চলে যায়। যে না কলেজের মেন দরজা দিয়ে কলেজের ভিতরে প্রবেশ করবে, অমনি সে দেখে চারপাশে থাকা অনেক ছেলে মেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় স্বাধীনের বন্ধু স্বাধীনের কাছে এসে বলে, কি করলি তুই এটা? শেষমেশ সিনিয়র আপুর সঙ্গে তুই না নেহা আপুর বোনকে পছন্দ করতি, আমাকে না মাঝে মাঝে বলতি, আর তুই কি না নেহা আপুকে বলতে লজ্জা লাগছে আমার। দেখ তোরা অন্তত আমাকে ভুল বুঝিস না, তোরা আমাকে ভালো করে চিনিস। আর এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, যা হবার তা হয়ে গেছে। আমি নিজের ভাগ্যকে মেনে নিয়েছি। আর এইসব কথা কলেজে বললো কে? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে এই কথাটার জন্যই। আরে হ্যাঁ, নেহা আপুর বোন 1 ক্লাস জুনিয়র, এটা তো তুই জানিস। তো নেহা আপুর বোন এসে পুরো কলেজের মধ্যে রটিয়ে দিয়েছে তোর অপকর্মের কথা। কি সত্যি? হ্যাঁ, বাদ দে এসব কথা। তোর কি অবস্থা? কেমন আছিস? কলেজে আসিস না কেন? তোকে এতবার ফোনে মেসেজ টেক্সট পাঠিয়েছি, তোর কোনো আনসারও নেই। ভাবলাম বিয়ে করে আমাকে ভুলে গিয়েছিস। আরে না, রাগের বশে তখন ফোন ভেঙে ফেলেছি। দেখতে দেখতে স্বাধীনের বন্ধু স্বাধীনের সঙ্গে ক্লাসরুমে চলে যায়। তারপর ক্লাস করে ক্লাসের প্রত্যেকটা স্যার এসে স্বাধীনকে দেখে বাঁকা চোখে তাকায়। কেউ কিছু বলে না। দেখতে দেখতে ক্লাস শেষ করে বাসে চলে আসে। স্বাধীন দরজায় কলিং বেল দিতেই নেহা এসে দরজা খুলে দেয়। ফ্রেশ হয়ে খাবার খেতে লাগে। এমন সময় স্বাধীন বলে, তোমার বোন গিয়ে পুরো কলেজে বলে দিয়েছে আমি কিনা তোমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছি। পুরো কলেজে থাকা স্টুডেন্ট, স্যার, ম্যাডাম সবাই আমাকে ভুল বুঝেছে। স্বাধীনের কথা শুনে নেহা কান্না করতে লাগে। এইটা দেখে স্বাধীন নেহার চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না করছো কেন? আমি এখন নিজের ভাগ্যকে নিজেই মেনে নিয়েছি। তারপরও আমার জন্য তোমার এরিয়া, তোমার মা বাবা, তোমার পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছো। বিশ্বাস করো, আমি কখনো ভাবতেও পারিনি যে আমার এই ভুলের কারণে তোমাকে এইভাবে পস্তাতে হবে। আমি সবাইকে সত্যি কথা বলে দিব যে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার ছিল। একদমই না।
একদমই উল্টাপাল্টা কিছু করতে যাবে না, তাহলে তোমার খবর আছে। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর এইসব নিয়ে ভাবি না। এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। কথাটা বলেই স্বাধীন খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে পড়ে। ভাবতে লাগে তার তো একটা কাজ দরকার। এইসবই দেখতে দেখতে স্বাধীনের কাছে টাকা ফুরিয়ে যায়। ভাবতে লাগে কি করবে সে। তখনই মাথায় একটা আইডিয়া আসে, একটা পার্ট টাইম জব নিলে কেমন হয়। তখন সে চাকরি খুঁজতে লাগে। এক পর্যায়ে একটা মুদি দোকানে সেলসম্যান হিসাবে চাকরি পায়। প্রথম দিন কাজ করে স্বাধীনের বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়। দরজায় কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। মনে হয় দরজার ওই পাশে নেহা দাঁড়িয়েছিল। স্বাধীনকে দেরি করে বাসায় ফিরতে দেখে নেহা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, ডিয়ার স্যার, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন আপনি? না মানে মানে করতে হবে না, যা সত্যি তাই বলেন। আমাকে কোন বান্ধবীদের সঙ্গে ছিলেন? আরে না, আমি একটা মুদি দোকানে পার্ট টাইম কাজ নিয়েছি, যেন সংসারটা ভালোভাবে চলে। আমি তোমাকে এত করে বলেছি আমার কাছে টাকা আছে, প্রয়োজন হলে আমার কাছ থেকে চেয়ে নিবে। তারপরও তুমি পার্ট টাইম জব নিতে গেছো কেন? সামনে আবার তোমার এইচএসসি এক্সাম, পড়াশোনায় মনোযোগী হওয়া দরকার। এই জন্যই সিনিয়র মেয়েকে কখনো বিয়ে করতে নেই, নিজের থেকে সিনিয়র বইয়ের পরামর্শ নিয়ে বেশি চলতে হয়। কথাটা বলে স্বাধীন হাসতে হাসতে ঘরের মধ্যে প্রবেশ করে। দরজা লাগিয়ে স্বাধীন রুমের দিকে যাবে, অমনি নেহা খাবার টেবিলে বসে বলে, স্যার কই যাচ্ছেন? এদিকে খাবার খেতে হবে না? খাবার খেতে হবে মানে? রাত 12টা বাজে আর এখনো না খেয়ে আছো তুমি? তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ছাড়া একা একা খাবো? এখন ঝগড়া না করে আসো, খাবার খেয়ে নাও। তারপর স্বাধীন এসে নেহার পাশে বসতেই নেহা স্বাধীনকে খাইয়ে দিতে লাগে। প্রত্যেক দিনের নেহার এই রুটিন। খাওয়া দাওয়া শেষ করে দুজনে মিলে কিচেন রুমে গিয়ে থালা বাসন পরিষ্কার করে রুমে এসে নেহা আর স্বাধীন শুয়ে পড়ে। নেহা স্বাধীনের বুকের উপর মাথা রেখে বলে, আচ্ছা শোনো না, আমরা বেবি নেই? বেবি নেই মানে? তুমি কলেজে যাও, কলেজ থেকে এসে আমাকে সময় দিতে, কিন্তু এখন আবার পার্ট টাইম জব নিয়ে নিয়েছো। আমাকে বাসায় একা থাকতে হয়, তার থেকে যদি একটা বেবি থাকতো ভালো হতো না? ভালো তো হতোই, আমিও চাকরি করে বাসায় আসতাম, দৌড়ে আমার কাছে এসে বাবা বাবা বলে জড়িয়ে ধরতো। স্বাধীনের কথা শুনে নেহা লজ্জা পেয়ে স্বাধীনের বুকে মাথা লুকায়। তারপর তারা দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। একদিন স্বাধীন কাজ করছিল, এমন সময় সেই মুদির দোকানে বাজার করতে আসে নেহার বাবা মা। বাজার করা শেষ হলে বিল দিতে গিয়ে স্বাধীনকে দেখে তারা অবাক হয়ে যায়। নেহার মা মুখ ফসকে বলেই ফেলে, বাবা, তুমি এখানে সেলসম্যানের কাজ করছো মানে? কিছু তো বুঝতে পারছি না। আর নেহা কোথায়? কথাটা শুনে স্বাধীন ক্যাপ নিচু করে ফেলে, অনেক লজ্জা অনুভব করে। নেহা বাবা বুঝতে পেরে নেহার মাকে সামনে সুপার শপ থেকে বেরিয়ে আসে। তা দেখে স্বাধীন কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। তখনই রাস্তায় একটা মাইক্রো স্বাধীনকে ফলো করতে লাগে। স্বাধীন সামনে থেকে সব দেখতে পায়। তারপর পিছনে গিয়ে গাড়িটার জানালার কাছে নক করতে গ্লাস নামাতে স্বাধীন অবাক হয়ে যায়। আঙ্কেল আন্টি আপনারা? হ্যাঁ বাবা, আমরা গাড়িতে, উঠে বসো। না আন্টি, আপনারা যান, সামনে আমার বাসা, হেঁটে যেতে পারবো, সমস্যা হবে না। আরে বাবা, সমস্যা নেই, গাড়িতে উঠে বসো। তারপর এক প্রকার জোড়াজুড়িতে স্বাধীন গাড়িতে উঠে বসে। গাড়ি চলছিল, তখনই নেহার মা স্বাধীনকে বলে, আচ্ছা বাবা, তুমি আমার মেয়েকে সুখে রেখেছো নাকি তোমার যে অবস্থা দেখছি এমনই রয়েছে আমার মেয়ে? কি বলছেন আন্টি, কিছুই তো বুঝতে পারছি না। বলতে চাচ্ছি আমার একমাত্র মেয়ে প্রত্যেক মাসে না হলেও 3 থেকে 4 লাখ টাকা খরচ করতো নিজের পেছনে। আজ সেই মেয়ে কিনা এখন চলে তার হাজবেন্ডের টাকায়, তাও আবার তার হাজবেন্ড সামান্য একটা সুপার মলে চাকরি করে। স্বাধীন বুঝতে পারে তাকে এখানে আনা হয়েছে অপমান অপদস্থ করার জন্য। ড্রাইভারকে গাড়ি দাঁড় করতে বলে, কিন্তু ড্রাইভার গাড়ি দাঁড় করে না। তুমি কি চাও না আমার মেয়ে সুখী হোক, আমার মেয়ে সুখে থাকুক? তাহলে আমার মেয়েকে ছেড়ে দাও। ড্রাইভার গাড়ি থামান, বাসা পেয়ে গেছি। আর হ্যাঁ, সরাসরি মা একটা কথা বলি, এই যে সামনে বাসাটা দেখছেন, এর 4র্থ তলা ফ্ল্যাট আমাদের। আপনি চাইলে আসতে পারেন আর দেখতে পারেন আপনার মেয়ে সুখে আছে কিনা অসুখে আছে।
কথাটা বলে স্বাধীন চলে যায়। নেহার মা কিছুক্ষণ সেখানে গাড়ি দাঁড় করিয়ে বাসে চলে আসে। স্বাধীন দরজার কলিং বেল দিতে নেহা এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে দরজা আটকিয়ে দিয়ে বলে, আজ এত তাড়াতাড়ি বাসায় ফিরলে যে? না মানে আমি যে সুপার মলে কাজ করি, ওর মালিকের মেয়ের আজকে বার্থডে, তাই তাড়াতাড়ি সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। আর রাস্তায় তোমার মায়ের সঙ্গে দেখা হয়েছিল, তার গাড়িতে উঠে এসেছি, এ কারণে খুব তাড়াতাড়ি বাসায় আসতে পেরেছি। মার সঙ্গে মানে? মা তোমাকে অনেক কথা বলেছে তাই না? প্লিজ মার কথা শুনে আমাকে তুমি ছেড়ে দিও না। বিশ্বাস করো, অনেক অনেক ভালোবাসি তোমাকে, নিজের জীবনের থেকেও বেশি। কান্না করতে করতে নেহা কথাটা বলে। স্বাধীন নেহাকে শক্ত করে জড়িয়ে নিয়ে নেহার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলে, আমি কি পাগল নাকি যে অন্যের কথা শুনে নিজের বউকে ছেড়ে চলে যাব? কখনোই না। শুধু এতটুকুই বলে এসেছি যে তুমি সুখে আছো কিনা দুঃখে আছো, এইটা যেন দেখে আসেন। ঠিক করেছো। জানো আমি কেন মোবাইল ভেঙে ফেলেছি? মা বাবা আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত বলতো তোমাকে ছেড়ে চলে যেতে। আমার ভবিষ্যৎ এখনো অনেক পড়ে আছে। আমি চাইলে তোমার থেকে ভালো ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিতে পারে। এই কথা শুনতে আর ভালো লাগছিল না। প্রতিনিয়ত কল করে একটাই কথা বলতো, তাই মোবাইল ফোন ভেঙে ফেলেছি আমি। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকে শাশুড়ি মা এসেছিল বাসায় তোমার সঙ্গে দেখা করতে। পরে অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু তুমি আসো না, তাই চলে গিয়েছে। মা এসেছিল মানে? আর কেন এসেছিল? কিছু হয়েছে বাবার? আমি তো জানি না, বাট বলেছে কালকে সকালে যেন তোমাকে নিয়ে তোমার বাসায় যাই। কিন্তু কেন? সেটা তো আমিও জানি না, বাসায় গেলে তবে জানতে পারবো। তারপর স্বাধীন নেহার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে যায় রাতটা। পরদিন সকাল হতেই নেহা স্বাধীনকে ডেকে ঘুম থেকে ওঠায়। আরে কি হয়েছে? এইভাবে ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করছি কি আর সাদে? দেখো কে এসেছে। স্বাধীন কথাটা শুনে শোয়া থেকে উঠে দেখে নেহার বাবা মা। আঙ্কেল আন্টি আপনারা? তাও আবার এত সকাল সকাল আমার বাসায়? কেন, মেয়ের জামাই বাড়িতে আসতে পারি না নাকি আমরা? হ্যাঁ আসতে পারেন, বাট এত সকাল সকাল মানে কিছুই বুঝতে পারছি না। তোমাদের দুজনকে নিতে এসেছি। আর বাবা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে তখন ভুল বোঝার জন্য। স্বাধীন অবাক হয়ে যায়। তারপর নেহা তার মা বাবাকে নিয়ে বাইরে বসার রুমে গিয়ে আড্ডা দিতে লাগে। স্বাধীন শোয়া থেকে উঠে গোসল করে বাহিরে এসে পোশাক পরিবর্তন করে। রুম থেকে বের হয়ে দেখে স্বাধীনের বাবা মা সেখানে হাজির। স্বাধীন অবাক হয়ে যায় চারজনকে দেখে, তাও আবার একসাথে। আগের মতো সবার মুখে হাসি খুশি। স্বাধীন রুম থেকে বের হয়ে বসার রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাধীনের বাবা মা মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে স্বাধীনকে খাইয়ে দিয়ে বলে, বাবা এই নে মিষ্টি খা, আর সব কিছু ভুলে যা, নতুন করে শুরু কর। আই অ্যাম সরি তোকে এইভাবে কথা বলার জন্য। আমার আসলে উচিত হয়নি। তুই আমাদের একমাত্র ছেলে, তুই ছাড়া আর কে আছে বল? স্বাধীনের কথা বলার মতো কোনো অবস্থা নেই। অবাক হয়ে যায়, চারিদিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। নেহা তা দেখে মুচকি মুচকি হাসতে লাগে। স্বাধীন বুঝতে পারে এর মধ্যে নেহার কোনো নিশ্চয় চাল আছে, তাই সবার সামনে থেকে নেহার হাত চেপে ধরে রুমে নিয়ে দরজা আটকে দেয়। তা দেখে নেহার বাবা মা আর স্বাধীনের বাবা মা অবাক হয়ে যায়। মুচকি একটা হাসি দিয়ে তার নিজেদের মধ্যে কথা বলতে লাগে। কি হয়েছে? যেখানে আমাকে আর তোমাকে ইনারা মানতে চাচ্ছিল না, সেইখানে চারজনে আবার আমার বাসায় হাজির। সবার মুখে হাসি, কি হয়েছে বলবে আমাকে? বলো প্লিজ। মানে কথাটা বলে নেহা তার পেটের দিকে হাত দিয়ে ইশারা করে। স্বাধীন বুঝতে পেরে নেহাকে পাজা করে তুলে নেয় ইয়াহু বলে চিৎকার দেয়। আরে আরে কি করছো? নামাও আমাকে। বাইরে শ্বশুর বাবা শাশুড়ি মা, আমার মা বাবাও কিন্তু আছে, তারা নেগেটিভ কিছু ভাবতে পারে, ছেড়ে দাও। যা ভাবার ভাববে। এই খুশির সংবাদ তুমি আমাকে আগে দাওনি কেন? আমাকে না দিয়ে উল্টো আমার মা বাবা আর তোমার মা বাবাকে দিয়েছো। তোমার সঙ্গে কথাই বলবো না আমি, এই যে রাগ করে রয়েছি। কিছুদিন পর বাবা হচ্ছ, তোমার রাগ ভাঙাবো নাকি ছেলের রাগ ভাঙাবো? এসব বাদ দিয়ে আসো, সবকিছু ভুলে নতুন করে আবার শুরু করি আমাদের বেবিকে নিয়ে। আচ্ছা যেভাবে আপনি বলবেন সেইভাবেই হবে আমার মহারানী। কথাটা বলে স্বাধীন নেহাকে ছেড়ে দেয়। তারপর রুম থেকে বের হয়ে যায়। বাইরে এসে স্বাধীন তার মা বাবার সঙ্গে কথা বলতে লাগে। এক পর্যায়ে স্বাধীন রাজি হয় তার মা বাবার সঙ্গে যাবার জন্য।
তারপর তারা বাসা ছেড়ে দিয়ে চলে আসে নিজ বাড়িতে। এভাবে বেশ কিছুদিন যেতে লাগে। দেখতে দেখতে স্বাধীনের এক্সামের সময় চলে আসে। কলেজে বিদায়ের আয়োজন করে। স্বাধীন অনুষ্ঠানে যায়, কিন্তু রাত অনেক হওয়ার পরও বাসায় ফিরে না। নেহার অনেক চিন্তা হতে লাগে। স্বাধীনকে অনবরত ফোন করে, কিন্তু ফোন বাজে বাট রিসিভ করে না। এইভাবে অনেকটা সময় পেরিয়ে যায়। রাত যখন আনুমানিক 1টা, তখন দরজায় কলিং বেল বাজে। নেহা দৌড়ে দরজা খুলে দেখে স্বাধীন একটা মেয়েকে জড়িয়ে ধরে কিস করছে আর মাতাল হয়ে বলছে, জানো বেবি, আমার স্ত্রীকে আর একদম ভালো লাগে না, ও পুরাতন হয়ে গেছে। এখন নতুন কাউকে লাগবে আমার। একজনের প্রতি আকৃষ্ট হলেই পস্তাতে হয়, তার কারণে আমি একজনে আসক্ত হতে চাই না। তোমাকে পেয়েছি, তোমাকে ইউজ করে যখন তুমি পুরাতন হয়ে যাবে তখন তোমাকেও ছেড়ে দেব। নেহা যেন নিজের কানকে নিজে বিশ্বাস করতে পারছে না। তখনই সামনে থাকা মেয়েটি আবার বলে, এই যে মিস, কাজের মেয়ে, ধরেন একে, আর আপনার ম্যামকে জানিয়ে দিবেন না যে আপনাদের ছোট সাহেব একটা মেয়ের সঙ্গে এসেছিল আর মেয়েটা তাকে বাসায় রেখে গিয়েছে। না হলে ওদের সম্পর্কের মধ্যে ব্যাঘাত ঘটবে, তখন কেমন দেখায়, বললেন না? ঠিক আছে ম্যাম, আমি কাউকে বলবো না। কথাটা বলে মেয়েটার বুকের উপর থেকে স্বাধীনকে নেহা তার কাছে নিয়ে আসে। দরজা লাগিয়ে কোনোভাবে স্বাধীনকে যে খাটের উপর শোয়াতে যাবে, অমনি স্বাধীন নেহার উপর বমি করে দেয়। নেহা স্বাধীনের শার্ট খুলে বমি পরিষ্কার করে। স্বাধীনকে খাটে শুইয়ে দিয়ে পায়ের থেকে জুতা খুলে দিয়ে গায়ের উপর কাঁথা জড়িয়ে দেয়। নেহা অনবরত কান্না করে চলেছে। ওয়াশরুমে চলে যায়। ঝর্ণার পানির সঙ্গে তার চোখের পানি মিশে যায়। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। নেহা নিজেকে শক্ত করে নেয়। তারপর গোসল করে রুমে এসে স্বাধীনের পাশ থেকে বালিশ নিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙে, মাথা ভার হয়ে আছে। মিটমিট করে তাকায়, দেখে নেহা সোফায় ঘুমিয়ে আছে। স্বাধীন তাড়াতাড়ি উঠে জানালার উপর থেকে পর্দা সরিয়ে দিতে নেহার চোখে আলো লাগে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। নেহা তাকিয়ে স্বাধীনকে তার সামনে দেখতে পায়। তখনই রাতের কথা মনে পড়ে। সোফা থেকে বালিশ নিয়ে খাটে রেখে স্বাধীনকে পাশ কাটিয়ে রুমের বাহিরে চলে যায়। স্বাধীনের অনেক খারাপ লাগে। কি করলো সে? আবার যে নেহা কথা বলছে না। 5 বছর পর মা মা ওই দেখো বাবা। নেহালের কথা শুনে নেহা বাহিরে তাকায়, দেখে স্বাধীন আরেকটা বাসে বসে আছে, আনমনা হয়ে বাহিরে তাকিয়ে আছে। তখনই নেহাল বলতে লাগে, মা মা এটা আমার বাপি না? তুমি যা ছবি বুকে জড়িয়ে ধরে রাতে কান্না করো, আমি দেখেছি অনেকবার, কিন্তু আমি জিজ্ঞেস করতে গেলে তুমি প্রতিনিয়ত আমাকে লুকিয়ে গেছো। এই সেই লোক, এ আমার বাবা হয়, তাই না? না বাবা, তোমার কোনো বাবা নেই। তোমার বাবাও আমি, মাও আমি, বুঝতে পারছো? না না, আমার বাবা আছে, আমার সব বন্ধুদের বাবা আছে, আমারও আছে, আর এ হচ্ছে আমার বাবা। আমি বাবার সঙ্গে দেখা করব, প্লিজ আমাকে বাবার সঙ্গে দেখা করাও মাম্মাম। নেহা রেগে গিয়ে নেহালকে একটা ধমক দেয়। নেহাল চুপসে যায়। ট্রাফিক জ্যাম ছাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে ড্রাইভার যেতে লাগে নেহার বাসার উদ্দেশ্যে। নেহা মন খারাপ করে রুমে গিয়ে শুয়ে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। নেহা খাবার নিয়ে নেহালকে খাওয়ানোর চেষ্টা করে। নেহাল বাবা আমার, প্লিজ খাবারটা খেয়ে নাও, এরকম করো না। আর ওইটা তোমার বাবা না, ওইটা অন্য কেউ হবে। তোমার বাবা তো মারা গিয়েছে, বেঁচে নেই। না, আমি ভালো করে জানি আমার বাবা বেঁচে আছে, আর ওইটাই। তুমি মিথ্যে কথা বলবে না আর আমাকে। তুমি তো আমাকে শিখিয়েছো মিথ্যে কথা বলতে হয় না, আর তুমি আমাকে মিথ্যে কথা বলছো। ঠিক তখনই পাশ থেকে নেহার ছোট বোন বলে ওঠে, আপু, ওকে আর কত ওর বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখবে? আর আমি শুনতে পারছি যে আজকে স্বাধীন দুলাভাই দেশে ফিরছে, আর নেহাল স্বাধীন দুলাভাইকে রাস্তায় বাসে দেখেছে, এর কারণে এরকম করছে। রক্তের টান বলেও তো একটা কথা আছে। আপু, তুমি যতই চেষ্টা করো নিজের ছেলেকে লুকিয়ে রাখার, নিজের ছেলেকে নিজের করে রাখতে পারবে না তুমি। চুপ, একদম চুপ। ওর বাবাও আমি, ওর মাও আমি। ওর পৃথিবীতে কেউ নেই, বুঝলি? ওকে উল্টাপাল্টা কিছু শিখাবি না। কথাটা বলে নেহালকে খাইয়ে দিতে লাগে। এভাবে কেটে যায় দিনটা। পরদিন নেহা অফিসে বসে তার কাজ করছিল। আজকে নতুন একটা কোম্পানির সঙ্গে ডিল হতে চলেছে। কোম্পানির জন্য তা অনেক লাভজনক, কারণ অনেক কোটি টাকা লাভ হবে তার।
তাই নেহা একটু তড়িঘড়ি করে মিটিং রুমে এসে সব কিছু প্রস্তুত করতে লাগে। ঠিক তখনই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে স্বাধীন। নেহা তাকে দেখে অবাক হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে নেহা বলে, কামিং, এখানে বসুন। আর হচ্ছে এই প্রজেক্টের ম্যানেজার, আপনাকে সব বুঝিয়ে দেবে। কথাটা বলে যেই নেহা কেবিন থেকে বের হতে যাবে অমনি স্বাধীন পেছন থেকে বলে, ম্যাম আপনি হলেন অফিসের বস, তো আপনি যতটুকুভাবে আমাকে বুঝিয়ে দিতে পারবেন আপনার কর্মচারী ততটুকু ভালো পারবে না, তো আপনি বুঝিয়ে দিন। স্বাধীনের কথা শুনে নেহা রেগে তার হাতে থাকা পেন্সিলটা ভেঙে ফেলে। স্বাধীন দেখেও না দেখার ভান করে থাকে। তারপর নেহা প্রজেক্টরে ভালোভাবে দেখিয়ে দিতে লাগে। স্বাধীনের সেই দিকে কোনো খেয়াল নেই। সে অপলক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে আছে। নেহার কোমর থেকে শাড়িটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাধীনের নজর সেখানে গিয়ে আটকে যায়। নেহা স্বাধীনের দিকে তাকাতেই তার কোমরের দিকে তাকিয়ে দেখে শাড়িটা ঠিক করে ফেলে। নেহা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তারপর স্বাধীন মনোযোগ দিয়ে প্রজেক্টটা দেখতে লাগে। স্যার, এটি হচ্ছে আমাদের বিশেষত্ব, আর এটাই আমাদের প্রজেক্টের মূল উৎস। এখন আপনি বলেন, আপনি কি আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক? হ্যাঁ কিছুটা, বাট আপনার সঙ্গে কিছু কথা বলার আছে। জি স্যার, অবশ্যই বলতে পারেন। পার্সোনাল, ইনাদের সবাইকে চলে যেতে বলেন। এনাদের সামনেই বলুন যে ওনারাই এই প্রজেক্টটা দেখাশোনা করবে, তো এনাদেরও জানাশোনার প্রয়োজন আছে বলে আমি মনে করি। না, ইনাদের জানার দরকার নেই, আপনার কোম্পানির ভালোর জন্য কিছু ইনফরমেশন দেব। স্বাধীনের কথা শুনে এক এক করে কেবিন থেকে সবাই বেরিয়ে যায়। স্বাধীন গিয়ে নেহার পাশের চেয়ারটায় বসে পড়ে। তারপর বলতে লাগে, একটা মানুষ ভুল করলে তাকে ভুল ধরিয়ে দিতে হয়, কখনো না বুঝে ছেড়ে চলে যেতে হয় না। আমি কি করেছি কি আমার ভুল না বলে এভাবে দূরে সরে গিয়েছিলে কেন? এই বিষয়ে আমি আপনাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। এটা আমার একদম ব্যক্তিগত বিষয়। এটা অফিসের কাজের রুলসের মধ্যে আসে না স্যার। দেখ, রাখো তো তোমার রুলস, যা যা বলছি তার উত্তর দাও। কি ভুল ছিল আমার? এইভাবে আমাকে বাবার অধিকার থেকে বঞ্চিত করলে, আমাকে ছেড়ে বহু বহু দূরে চলে গিয়েছিলে কেন? কারণ আমি চাইনি আমার ছেলে তার বাবার কুকর্মের রেশও নিজের চোখে দেখুক। মানে কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছি। বাবা মা আর শাশুড়ি মা, শ্বশুর আব্বা মেনে নেওয়ার পর তো তুমি একদম বেয়ারা হয়ে পড়েছিলে। একটা মেয়ের সঙ্গে প্রতিদিন রাতে ড্রিঙ্ক করে বাসায় ফিরতে, তাকে জড়িয়ে ধরে কিস করতে আমার সামনে। আবার ওই মেয়েটা আমার কাছে এসে তোমার নামে অনেক কথা বলতো, আমার নামে আজে বাজে কথা বলতো, প্রত্যেক দিন এইরকম হতো। তাই ভেবেছিলাম তোমার লাইফ থেকে সরে যাওয়াটাই ভালো হবে, আমার জন্য বেটার ডিসিশন। তাই চলে গিয়েছিলাম। আমি ড্রিঙ্কস করে প্রত্যেক দিন বাসায় ফিরি আর তোমাকে আজে বাজে কথা বলি? হ্যাঁ। বিশ্বাস করো, তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না। আমি কখন মেয়েদের সঙ্গে জড়াজড়ি করে থাকলাম? আর কি বলছো ড্রিঙ্কস করি মানে? ও মনে পড়েছে আমার আমরা সব বন্ধুরা মিলে প্রাইভেট নিয়েছিলাম, সামনে এক্সাম, তার জন্য প্রত্যেক দিন রাতে কোচিং করাতো স্যার আমাদের। আর আমার এক বান্ধবী ছিল, ও আমাকে পানি খেতে বলতো। পানি খাওয়ার সঙ্গে সঙ্গে কোনো খেয়াল ছিল না আমার। যখন চোখ মেলে তাকাতাম তখন দেখতাম আমার রুমে, ভাবতাম রাতে হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি, কিছু মনে নেই। এই কারণে তোমাকে আর প্রশ্ন করা হয়ে ওঠেনি। স্বাধীনের কথা শুনে নেহা হাততালি দিতে দিতে বলতে লাগে, বাবা, অনেক ভালো অভিনয় করতে পারেন আপনি মিস্টার স্বাধীন শেখ। আপনি হয়তোবা বলেছিলেন একদিন আমি যেন নাটক কিংবা সিনেমাতে চান্স নেই। এখন দেখছি আপনাকে নেওয়া উচিত। নায়ক হতে পারবেন না, কিন্তু ভিলেন হতে পারবেন, যারা কিনা প্রতিনিয়ত মেয়েদের ধরে। স্বাধীন নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না। চেয়ার থেকে উঠে নেহার কাছে গিয়ে কষে নেহার গালে থাপ্পড় লাগিয়ে দেয়। নেহা তার দুই হাত দিয়ে গাল চেপে ধরে বসে থাকে। স্বাধীন রেখে নেহার থুতনিতে হাত রেখে তার দিকে নেহাকে তাকে ইশারা করে বলে, আমাকে বললে পারতি যে আমি এসব কাজ করি। তুই না বলে আমাকে ছেড়ে চলে গিয়েছিস আমার কাছ থেকে, আমার ছেলের ভালোবাসা থেকে বঞ্চিত করেছিস তুই আমাকে। আমি এই কারণে দেশে ফিরেছি আমার ছেলেকে আমার কাছে আনতে। নেহাল আমার ছেলে, আমি ওর বাবা, আমি ওর মা। তুই হয়তো ভুলে গিয়েছিস একটা ছেলে কিংবা মেয়ের অধিকার সবসময় বাবার বেশি থাকে, আর আমার ছেলে সব কিছু বুঝতে শিখেছে, আমার কাছে থাকতে পারবে। তো এখন অধিকার আমার বেশি, তোর না।
দেখি তুই কি করে আমার ছেলেকে তোর কাছে রাখতে পারিস। তখনই দরজা খোলার শব্দ পেয়ে স্বাধীন নেহাকে ছেড়ে দিয়ে চিটে বসে পড়ে। তখনই কেবিনে প্রবেশ করে নেহার ছোট বোন, সঙ্গে নেহালকে নিয়ে। টেবিলের মধ্যে স্বাধীনকে দেখে নেহার বোন অবাক হয়ে যায়। স্বাধীনের কাছে গিয়ে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন ভাইয়া, আমি অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। না জেনে আমি আপনার সম্বন্ধে পুরো কলেজে আজে বাজে কথা রটিয়ে বানাতাম। ভাবতাম আপনি আমার বোনের সঙ্গে জোরাজোরি করছেন, কিন্তু পরে আমি আপুর কাছ থেকে সব শুনতে পাই। প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিয়েন। আপনার কাছে থেকে ক্ষমা চাওয়ার জন্য অনেক খুঁজেছি, কিন্তু কথাও পাইনি। ক্ষমা চাইতে হবে না, আমি কারোর উপর রাগ করে নাই। ঠিক তখনই নেহাল বাবাই বাবাই বলে চিৎকার দিয়ে স্বাধীনের কোলে উঠে পড়ে জড়িয়ে ধরে গালে কপালে চুমু খেতে লাগে। স্বাধীন অবাক হয়ে যায়। নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এইটা দেখে। স্বাধীন বুঝতে পারে এইটা তার ছেলে নেহাল। তখন নেহাকে বলে, আমার কাছ থেকে দূরে রেখেছ 5 বছর, কিন্তু তাও দেখো আমার প্রতি ভালোবাসা কমাতে পারোনি। এটাকেই বলে রক্তের টান। নেহা স্বাধীনের কথা শুনে নিচের দিকে তাকিয়ে অজোরে কান্না করতে লাগে। অন্যদিকে নেহাল স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বাবা তুমি কোথায় ছিলে এতদিন? তোমার কথা মার কাছে বলতো তুমি মারা গিয়েছো, কিন্তু আমি তোমাকে অনেকবার দেখেছি। মা তোমার ছবি বুকে জড়িয়ে ধরে রাতে কান্না করতো। তোমার ছবি দেখিয়ে মাঝে মাঝে বলতো এটা তোমার বাবা, কিন্তু জ্ঞান হওয়ার পর থেকে আর বলে না। কিন্তু আমি তো জানি এটাই আমার বাবা, যার ছবি বুকে নিয়ে মা কান্না করে। স্বাধীন কান্না করে দিয়ে নেহালকে জড়িয়ে ধরে কপালে গালে চুমু খেতে লাগে। তখনই নেহার বোন বলে, দেখো ভাইয়া আর আপু, তোমাদের ভুল বোঝাবুঝির কারণে নেহাল তার বাবার ভালোবাসা হারিয়েছে। আমি চাই তোমরা আগের মতো হয়ে যাও। কথাটা বলেই নেহার বোন কেবিন থেকে বেরিয়ে যায়। নেহা তার ভুল বুঝতে পারে। আসলেই তো একবার জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু সে কিছু জিজ্ঞেস করেনি। তাই স্বাধীনের কাছে এসে স্বাধীনের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল স্বীকার করছি। আমার উচিত ছিল তখন তোমাকে সব কথা খুলে বলা, কিন্তু মেয়েটার তোমার কথোপকথন শুনে অনেক কষ্ট পেয়েছিলাম আমি। কিন্তু ভাবতেও পারিনি যে ওই মেয়েটা এত বাজে, তোমাকে নেশা করিয়ে উল্টাপাল্টা কথা বলতো আমার সামনে নিয়ে এসে, যার কারণে আমি তোমাকে ভুল বুঝে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? আমি তোমার 1000টা শর্তে রাজি আছি। আমাকে ভালোবাসতে হবে আর সব ভুলে গিয়ে নতুন করে শুরু করতে হবে। যেমন বিয়ের পর আমাকে তুমি নিজের করে নিতে লড়াই করেছিলে, সেরকম পারবে তো? পারবো মানে অবশ্যই পারবো। তারপর স্বাধীন গিয়ে নেহাকে জড়িয়ে ধরে। নেহাল এসে তার বাবা মাকে জড়িয়ে ধরে। এভাবেই পূর্ণতা পাক প্রত্যেকটা ভালোবাসা। দোয়া ও শুভ কামনা করি। আর হ্যাঁ, একটা কথা, আজকের গল্পটাতে রোমান্টিকতা একটু কম ছিল, তারপরও সুন্দর একটা ফ্যামিলি সাজানো ছিল। আর হ্যাঁ, কমেন্ট করে যেতে ভুলবেন না কেমন হয়েছিল গল্পটা।